নমস্কার, সবাইকে স্বাগত। বিগত কয়েকদিন ধরে কোনো রকমভাবে কোনো ভিডিও বানানো হয়নি, বিশেষ করে লোকসভা ইলেকশন রেজাল্টের পরে, গত 4 জুনের। আজকে এই ভিডিওটা বানানোর একমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে আমি হঠাৎ করে যেটা মনে হলো যে একটা সিপিআইএম ক্যান্ডিডেটদের মধ্যে, বিশেষ করে যেটা জোটে ক্যান্ডিডেট ছিল তাদের মধ্যে কিন্তু একটা হঠাৎ করে যথেষ্ট রকম ক্ষোভ দেখা দিচ্ছে। ক্ষোভটা মূলত এই কারণেই যে কেন মানুষজন ফাইনালি এই যে প্রত্যেক ক্ষেত্রে দেখা যায় যে এত এত চারিদিকে দুর্নীতির অভিযোগ, এই দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও মানুষজন কেন বামেদের দিকে ভোট দিচ্ছে না। তো এক্ষেত্রে আমি তাপসদার একটা পোস্ট বলবো, করণদিঘির সিপিআইএম কর্মী এবং যথেষ্ট সক্রিয় কর্মী তাপসদা একটা পোস্ট করেছে যে কোনো রকমভাবে আন্দোলনে যাওয়া কোনো প্রয়োজন নেই, কারণ যাবতীয় গণ আন্দোলনের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার নেট রেজাল্ট 0, মানুষ কোনো রকমভাবেই আসছে না। কারণ তাপসদাকে বলেছিলাম, তাপসদা আমি না একটা বক্তব্য আছে, যে বক্তব্যটা আমার মনে হয় আমি একটা ভিডিও করে পোস্ট করতে চাইবো। তো এই ভিডিও করে পোস্ট করতে চাইবো যে সেই বক্তব্যটা পোস্ট করার জন্যই বেসিক্যালি আজকের আমার এই হঠাৎ করে ভিডিও একটা আপলোড করার সিদ্ধান্ত নিয়েছি আমি। তো আমার না একটা বিগত বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছে যে আমরা কোথাও গিয়ে এই বারবার ইলেকশন রেজাল্টটাকে নিয়ে মনে হয় কোথাও একটা ভুল ব্যাখ্যা করছি। এরকম হচ্ছে না যে একটা মেরুকরণের রাজনীতি তৈরি হচ্ছে হঠাৎ করে। বিজেপি একটা বড় অংশের ভোট হিন্দু তরফ থেকে আসছে, তৃণমূল একটা বড় অংশের ভোট মুসলিমদের তরফ থেকে আসছে, এবং ঘটনাটা ঘটছে, এটাকে অস্বীকার করার জায়গা নেই। কিন্তু তা সত্ত্বেও কেন কোনো কোনো জায়গায় সে এরকম ভীষণ রকম দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও, বা কোথাও ধরুন যেরকম রায়গঞ্জ কেন্দ্রেই আর কি আলী ইমরান রামজ ছিলেন, ভিক্টর ছিলেন হচ্ছে জোটের তরফ থেকে প্রার্থী, স্বাভাবিকভাবে তিনিও মুসলিম সম্প্রদায়ের। আবার উল্টো দিকে দাঁড়িয়ে ধরুন মুর্শিদাবাদ কেন্দ্রে মোহাম্মদ সেলিম ক্যান্ডিডেট ছিলেন, সেখানে মোহাম্মদ সেলিমও হেরে গিয়েছেন। এই যে হেরে যাওয়া, মুসলিম ক্যান্ডিডেট হলেই যে মুসলিমরা ভোট দিয়ে দিচ্ছেন এমনটাও নয়। এটা কেন ঘটছে? তো আমার না একটা নিজস্ব ব্যাখ্যা আছে। আমি জানি প্রত্যেকটি ব্যাখ্যারই স্বাভাবিকভাবে কেউ না কেউ আমাকে ওপোজ করতেই পারেন, এবং ওপোজ করাটা অত্যন্ত স্বাভাবিক। আমরা চাইও যে যেভাবেই তৈরি হোক, যে কোনো ভিডিওই হোক, যাই হোক, সেগুলো মানুষ তার মতো করে সিদ্ধান্ত নেবেন। সবটা ভেবে সিদ্ধান্ত নেবেন এমনটা নয়, কিন্তু যতটা সম্ভব তার পক্ষে ভাবা সম্ভব, এবং ভেবে তার সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন, কমেন্ট বক্সেই করবেন। যদিও এই মুহূর্তে ফেসবুকে ভিডিও আপলোড করার ক্ষেত্রে একটু সমস্যা হয়, আমরা চেষ্টা করছি, যে আমিও চেষ্টা করছি ইনফ্যাক্ট, যে ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে, এবং মাঝে তো ফেসবুকে যথেষ্ট রিচ কমে গিয়েছিলো, এবং এগুলো বেসিক্যালি পেজগুলোতে অন্যরকমভাবে যখনই রিপোর্ট হওয়া শুরু হয়, স্বাভাবিকভাবে পেজের রিচ কমে যায়। তো এক্ষেত্রে আমার যেটা বক্তব্য, আমি বিশেষ করে প্রত্যেকেই বলবো, বিশেষ করে যারা এবার জোট প্রার্থী ছিলেন বা জোট সমর্থক ছিলেন, কর্মী ছিলেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আমার কিন্তু একটা জিনিস মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত মতামত, যদিও যে এই ঘটনাটা না ঘটবার ছিল। কারণ আমি দেখেছি যেই সব জায়গায় মানুষ ভাবছেন যে আমি যদি লড়াই করি, আমি কিন্তু কোনো রকমভাবে একটা বিধানসভা কেন্দ্রের কথা বলছি না, আমি বিধানসভা কেন্দ্র বা একটা লোকসভা কেন্দ্রের কথাও বলছি না, আমি বলছি যে প্রত্যেকটি অঞ্চলে যেখানে মানুষ দেখছেন যে যাবতীয় যত অত্যাচার হচ্ছে, যে কোনো দল, ধরে নিই শাসক দলের তরফ থেকেই হচ্ছে, তো শাসক দলের তরফ থেকে যে কোনো রকম অত্যাচার যখনই হচ্ছে, সেই অত্যাচারকে প্রতিহত করবার জন্য বিরুদ্ধ পক্ষে কোনো রকম স্থানীয় স্তরে কোনো নেতা নেই। আমি আবারও বলছি, স্থানীয় স্তরে ধরুন কোন একটি গ্রামাঞ্চল, একটি অঞ্চল, যে অঞ্চল একটি পঞ্চায়েত, সে পঞ্চায়েতে এমন কোনো নেতা নেই, এমন কোনো বিরোধী পক্ষের নেতা নেই যে নেতা এই অঞ্চলে আমি যদি কোনো সময় বিরোধিতা করে ভোট দিয়েও ফেলি, তাহলে আমার পাশে এসে দাঁড়াবে, বা আমার পাশে এসে দাঁড়িয়ে এমনভাবে দাঁড়াবে যাতে আমি যেই কাজটা করে ফেলেছি সেই কাজটাতে আমার কোনো রকম কোনো সমস্যা হবে না। এইটা যতক্ষণ না আমাদের তরফ থেকে এস্টাবলিশ করা পসিবল হচ্ছে স্থানীয় স্তরে, একদম আমি কোনো বিধানসভা স্তরেও কথা বলছি না, ডেফিনেটলি আমাদের একটা বড় যুবা ব্রিগেড রয়েছে, মীনাক্ষী মুখার্জি সহ সৃজন ভট্টাচার্য রয়েছে, দীপশিতা ধর রয়েছে, প্রতীকুর রহমান রয়েছে, প্রত্যেকেই নিজস্ব স্তরে প্রত্যেকের নিজস্ব প্রচুর ক্যারিজমা রয়েছে। এবং যাবতীয় ক্যারিজমা থাকা সত্ত্বেও আমি যে কথাটা বলবো, যে আমার মনে হয় কিন্তু এইখানে
আমাদের সবার আগে ভাবা উচিত যে লোকটি, যে গ্রামের মানুষটি ওখানে ভোট দিতে যাচ্ছে, তার অঞ্চলে যদি কোনো শক্ত নেতা না থেকে থাকে, সে কিন্তু ভোটটি দেওয়ার আগে দুবার ভাববে যে যদি এই অঞ্চলে লিড কম পায় শাসক দল, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী যে সমস্যা হবে সেই সমস্যাগুলো কিন্তু ট্যাকেল করার ক্ষমতা আমার নেই। অর্থাৎ এই যে তার যে সিকিউরিটি ইস্যু, এবার হতেই পারে যে আমি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট হতে চলেছে, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে সিপিএম একজন ক্যান্ডিডেট দিল, এবং সিপিএম ক্যান্ডিডেট দেওয়ার পরে দেখা গেল যে, অথবা ধরুন এমন হতে পারে যে আমি লাস্ট 2016 ইলেকশনের কথা বলছি, 2016 ইলেকশনে যেই মুহূর্তে মানুষের মনে হলো যে না, একটা বামেদের সাথে কংগ্রেসের জোট হওয়াতে একটা শক্তিশালী প্রতিপক্ষ তৈরি হয়েছে, এবং রায়গঞ্জ কেন্দ্রে দেখা গেল যে না, কংগ্রেস প্রার্থী হিসেবে মহিত সেনগুপ্তর যথেষ্ট রকম শক্তি রয়েছে, কারণ তিনি অলরেডি সেই সময় রয়েছেন হচ্ছে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হিসেবে। ফলত দেখা গেল যে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থাকার জন্য তার কিন্তু যথেষ্ট রকম শক্তিধর একজন মানুষ, এবং কোনো জায়গায় কোনো রকমভাবে কোনো সমস্যা হলে উনি কিন্তু প্রোটেকশন দেওয়ার জন্য উপস্থিত হতে পারেন। এবং সেই জায়গা থেকে যখনই এই সিদ্ধান্ত মানুষ যখন এটা বুঝতে পারলো, মানুষের সিদ্ধান্ত নিতে অনেক বেশি সুবিধা হয়েছে, এটা অন্তত আমার ব্যক্তিগত মতামত। ঠিক যখনই পরের বছর এই রায়গঞ্জে মিউনিসিপ্যাল ইলেকশনকে কেন্দ্র করে নানা রকম সমস্যা দেখা দিল, এবং এই সমস্যা দেখা দেওয়ার মহিত সেনগুপ্তই প্রথম প্রায় যারা কংগ্রেস নেতা যারা আহত হয়েছিলেন এবং আক্রান্ত হয়েছিলেন, তাদের মধ্যে মহিত সেনগুপ্ত অন্যতম একজন। তো যখনই আক্রান্ত হলেন, মানুষের কিন্তু সেই বিষয়ে হঠাৎ করে আরে এই লোকটিও, যাকে আমরা এতদিন সর্বশক্তিধর ভাবছিলাম, যেই লোকটি আমাদের পাশে দাঁড়াবে বলে ভাবছিল, সেই লোকটি যখন হঠাৎ করে এরকম দুর্বল হয়ে গেল, তাহলে স্বাভাবিকভাবে সেক্ষেত্রে দাঁড়িয়ে হতেই পারে যে আগামীতে যে প্রোটেকশন দেওয়ার যে ঘটনাটা ঘটবে, সেই প্রোটেকশন দেওয়ার ঘটনাটা কিন্তু আর ঘটবে না। ফলত একটা শিফট শুরু হলো। এই শিফটিংটা কিন্তু শুরু হওয়াতে পরবর্তীতে যখনই দেখা গেল এই যে বিজেপির বাংলার যে অন্যতম বড় শাসক দল, তাদের কিন্তু একটা বাড়তি সুবিধা রয়েছে যে তারা ধরুন, যেহেতু আরএসএস একটা বড় সংগঠন, এবং একটা জিনিস বলে, প্রতি বছর যে পাস আউট হয়, এবছরও আরএসএস যতজন গ্র্যাজুয়েট হয়েছে আর কি, মানে আরএসএস এর একটা ট্রেনিং হয়, ট্রেনিংয়ের পরে নাপ করে সেখান থেকে পাস আউট হয়, তার মধ্যে দ্বিতীয় সব থেকে হিন্দি যেরকম সব থেকে বেশি ভাষা আর কি, বড় ভাষা, যারা পাস আউট হয়েছে তাদের মানে যে বুলি, তাদের বুলি সব থেকে বেশি যাদের রয়েছে, তাদের হিন্দি বুলি সব থেকে বেশি। তারপরে আশ্চর্যজনকভাবে সব থেকে বেশি কিন্তু বাংলা, অর্থাৎ বাংলা বলা ট্রেনি তারা কিন্তু সব থেকে বেশি এই লাস্ট এই বছর যারা পাস আউট হয়েছে তাদের মধ্যে, এই বছর যারা গ্র্যাজুয়েট হয়েছে ওখান থেকে। বুঝতেই পারছেন যে এবছর যারা গ্র্যাজুয়েট হয়েছে তাদের মধ্যে যদি বাংলা বলা ট্রেনি দ্বিতীয় স্থান র্যাঙ্ক করে, তার মানে এবং আরএসএস আরেকটা জিনিস কোথায়, আরএসএস এই মুহূর্তে ওদের 2024-এর প্ল্যান অনুযায়ী কিন্তু 2024-এর মধ্যে ওরা পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত 1200+ শাখা রয়েছে, ওরা এবছর আরও 700+ শাখা করে 1900 শাখা করতে চলেছে। এবং এই যেই বাংলা, সম্ভবত আমি যদি ভুল না করি, এই সংখ্যাটা 76 যারা গত বছর এই বছরই গ্র্যাজুয়েট হচ্ছে আরএসএসের শাখা থেকে। এবং এই আরএসএস কিন্তু খুব প্ল্যান্ড ওয়েতে বিভিন্ন জায়গা থেকে প্রচুর যারা যারা এই আরএসএসের ট্রেনি হতে চায়, যারা পরবর্তীতে শাখা সংগঠনে কাজ করতে চায়, তাদের নিয়ে কিন্তু স্বয়ংসেবক হয়ে উঠতে চায়, তাদের নিয়ে কিন্তু শাখা সংগঠন তৈরি করে, অর্থাৎ তুলে আনা বিভিন্ন অঞ্চল থেকে, কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে নয়। কলকাতা কেন্দ্রিক, কলকাতায় প্রায় 76 জন দিতেই পারে, কিন্তু ওরা কিন্তু সেটা করে না, গোটা বাংলা থেকেই তোলে। সেরকম করে এই যে 1900 শাখা পার্টিকুলার কোনো একটা জায়গায় নেই, বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। এই যে একটা স্ট্রেংথ দেয়া, এই যে স্থানীয় স্তরে একটা স্ট্রেংথ দেয়া, আমি যে সিদ্ধান্তটা নেব একজন ভোটার হিসেবে, আমি যদি এই যে সিদ্ধান্তটা নেব, সেই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে যদি দেখা যায় যে আমার পরবর্তীতে আমি আক্রান্ত হচ্ছি, সেই আক্রান্ত হওয়ার ক্ষেত্রে আমার কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না, আমার পাশে একজন প্রকৃত অর্থে শক্তিশালী নেতা, মানে আমি আবারও বলছি স্থানীয় স্তরে শক্তিশালী নেতা এসে দাঁড়াচ্ছে, তাহলে কিন্তু ভোট দিতে মানুষের অনেক বেশি সুবিধা হয়, সিদ্ধান্ত নিতে অনেক বেশি সুবিধা হয়। আমার মনে হয় জোট প্রার্থীদের, বিশেষ করে বামেদের, এবং এই একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনারা, যেই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মধ্যে যে বিধানসভাগুলোতে, যে দুটো বিধানসভায় কংগ্রেস বা জোট প্রার্থীরা লিড পেয়েছে, সেই জোট প্রার্থী লিড পাওয়ার একমাত্র কারণ কিন্তু ওই অঞ্চলের মানুষজনের মনে হয়েছে যে আমরা যদি ভোট দিয়ে দিই তাহলে কিন্তু এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ দাদা মানে ভিক্টর দা আমাদের পাশে আছে, ভিক্টর দা এসে দাঁড়িয়ে যাবে আমাদের পাশে, এবং একটা যেহেতু শক্তিশালী নেতা একটা। কিন্তু যেই মুহূর্তে ওই অঞ্চল থেকে আস্তে 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 রায়গঞ্জ সাব ডিভিশনের বিভিন্ন অঞ্চলে ঢুকতে হবে, যখনই একটা দূরত্ব তৈরি হয়েছে, মানুষের মধ্যে কিন্তু আস্তে আস্তে ভোট দেওয়ার প্রবণতাও পাল্টে গেছে, একটা অদ্ভুত রকম ট্রেন্ড তৈরি হয়েছে। এই ট্রেন্ডটা কিন্তু স্বাভাবিক, কারণ এই ক্ষেত্রে ট্রেন্ডটা তৈরি হচ্ছে কিন্তু স্থানীয় স্তরে কোনো কোনো ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী নেতা না থাকার ফলে।
আমি আবারও বলছি, এটা আমার ব্যক্তিগত মতামত। যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তারা আমার সাথে ডিফার করতেই পারেন, কিন্তু এবং যখন ডিফার আমি এই একই রকমভাবেই বলছি, আমি কিন্তু মোহাম্মদ সেলিমের ক্ষেত্রে একই ঘটনাই বলবো। এবং সবথেকে বড় ব্যাপার, বহরমপুর কেন্দ্রে অধীর চৌধুরী হেরে যাওয়াও কিন্তু একই রকম বিষয়। অধীর চৌধুরী কিন্তু আস্তে আস্তে একটা জিনিস, বহরমপুরের যারা গ্রামাঞ্চলের ভোটার, প্রান্তিক ভোটার, তারা কিন্তু বুঝতে পারছেন যে এক্ষেত্রে কংগ্রেসকে ভোট দিলে কিন্তু সমস্যা হলেও হতে পারে, কারণ অধীর চৌধুরী আস্তে আস্তে ক্ষমতা সীমিত হয়ে পড়ছে। এই যে সীমিত ক্ষমতা, এই সীমিত ক্ষমতা কিন্তু মানুষকে বহু ক্ষেত্রে দূরে চলে যেতে বাধ্য করে। একটা মানুষের যদি ক্ষমতা আস্তে আস্তে ফুরিয়ে আসতে শুরু করে এবং সেটা যদি তার বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পায়, অধীর চৌধুরীর ক্ষেত্রে কিন্তু সেই বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রকাশ পাওয়ার একটা প্রভাব দেখা গিয়েছে। এবং এই সম্ভাবনাটা আরও বেশি করে তৈরি হয়েছে যখন কেন্দ্রের যারা কংগ্রেসের নেতৃত্ব ছিল, সেন্ট্রাল লিডারশিপ হঠাৎ করে যখন অধীর চৌধুরীকে হঠাৎ করে গুরুত্বহীন করে দিতে শুরু করে। এক্ষেত্রে কিন্তু বিএনপির একটা বাড়তি সুবিধা হচ্ছে, তারা কিন্তু কোনো একটা জায়গায় সে অনেকেরই বক্তব্য থাকতেই পারে এবং এই অভিযোগ থাকতেই পারে যে এটা পুরোপুরি মেকি একটা গট আপ গেম চলছে, সেটা আমি ধরে নিয়েই বলছি। তবুও যে এই যে মানুষকে সাহস দিতে পারার যে সুযোগ, যে আমরা আছি, আমাদের স্থানীয় স্তরে একজন খুব শক্তিশালী নেতা রয়েছে, এটা যে করতে পারার সুযোগ, এটা কিন্তু আমার মনে হয় এই ঘটনাটা ঘটছে, যার ফলে ভোট কিন্তু অনেকটা ওদিকে শিফট হচ্ছে। অর্থাৎ আমার মতে যদি এই ঘটনা থেকে খুব বেশি পরিবর্তন অবিলম্বে প্রয়োজন পড়ে, আমার মনে হয় স্থানীয় স্তরে প্রত্যেকটি দল, যে দলগুলো মনে হচ্ছে যে না আমরা আগামীতে ভোটে লড়তে চাই, যথেষ্ট শক্তিশালীভাবে ভোটে লড়তে চাই, তাদের প্রত্যেক কিন্তু স্থানীয় স্তরে এবং অঞ্চল স্তরে, পঞ্চায়েত স্তরে কিন্তু একদম শক্তিশালী, যথেষ্ট রকম ক্ষমতাশীল শক্তিশালী নেতা তৈরি করতে হবে, যাকে পাশে পেলে মানুষ একটু সাহস পায়। এটা আমার ব্যক্তিগত অভিমত। যদি অন্য কারো মতামত থেকে থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এখন চলি, যদিও পেজের রিচ ডাউন মাঝে সাঝে হয়ে যায়, তবু চেষ্টা করবো আপলোড করতে এবং চেষ্টা করবো ইউটিউবেও আপলোড করতে। দেখা হবে, ভালো থাকবে।